শুরুতে জানাচ্ছি শিরোনামগুলো। যুদ্ধবিরতির মেয়াদ দিন বৃদ্ধি করতে সমঝোতায় একমত যুক্তরাষ্ট্র এবং ইরান। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তেহরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়টি। জাতিসংঘের কালো তালিকাভুক্ত হচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে এমন পদক্ষেপ আন্তর্জাতিক সংস্থাটির। গাজার ৭০% এলাকা দখলে নেয়ার পরিকল্পনা নেতানিয়াহুর। সামরিক বাহিনীকে দেয়া হয়েছে নির্দেশনা। ট্রাম্পের তথাকথিত বোর্ড অব পিস নিয়ে উঠেছে প্রশ্ন। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বৃদ্ধি করতে একটি সমঝোতা স্মারকে একমত যুক্তরাষ্ট্র এবং ইরান। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। এই সময়সীমার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়টি। যুদ্ধ শুরুর পর এই সমঝোতার স্মারক নিয়ে ঐক্যমতকে সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি বলছেন মার্কিন কর্মকর্তারা। তবে এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের ৪ থেকে ৬ সপ্তাহের লক্ষ্য অর্জনের ঘোষণা দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধ সময়সীমা পেরিয়েছে ৩ মাস। সাময়িক যুদ্ধবিরতি হলেও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয়নি এখনো, কমেনি উত্তেজনার পারদ। এরই মাঝে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারক বা এমওইউতে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের আলোচকরা। এই সময়সীমার মধ্যেই আলোচনা হবে বিভিন্ন ইস্যুতে। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর ইস্যু। পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়টিও রয়েছে। সমঝোতা অনুসারে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করতে পারবে না তেহরান। ৩০ দিনের মধ্যে সরাতে হবে সব মাইন। বিনিময়ে ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। ইরানের জব্দকৃত তহবিলও ছাড় পাবে। ইরানে বিভিন্ন পণ্য ও মানবিক সহায়তাও পাঠাবে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গেল মঙ্গলবারই একমত হয়েছিলেন উভয় পক্ষের প্রতিনিধিরা। ইরানের শীর্ষ নেতৃত্বও দিয়েছে অনুমোদন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে আরও কিছুদিন ভাবতে চান তিনি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনায় জ্বালানি তেলের বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি। সামান্য কমেছে তেলের দাম। শুক্রবারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩৫ সেন্ট বা ০.৩৭% কমে নেমে এসেছে $৯৩.৩৬। অন্যদিকে WTI তেলের দাম প্রতি ব্যারেলে কমেছে ৬৩ সেন্ট বা ০.৭১%, দাঁড়িয়েছে $৮৮.27। আগামী আগস্ট মাসের জন্য সরবরাহকৃত ব্রেন্ট ক্রুডের দামও ব্যারেল প্রতি ৪৬ সেন্ট বা ০.৫% হ্রাস পেয়েছে। প্রতি ব্যারেলের মূল্য নির্ধারিত হয়েছে $৯২.২৪। ইরানের বিপ্লবী গার্ড IRGCর আর্থিক উৎস বিচ্ছিন্ন করার লক্ষ্যে বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি ও জাহাজের বিরুদ্ধে, যার তালিকা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। অবরুদ্ধ করা হয়েছে ইরানের পেট্রোকেমিক্যাল পরিবহনের দায়ে 11টি প্রতিষ্ঠান ও 8টি জাহাজের লেনদেন কার্যক্রম। এছাড়াও ইরানের সাথে বাণিজ্যে জড়িত থাকার অপরাধে এক ব্যক্তির উপরও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। তালিকায় রয়েছে হংকং ভিত্তিক বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বিলিয়ন ডলারের ইরানি তেল বিক্রয়ের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ আনা হয়েছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। আরশ-এ কামানগির নিজ উদ্যোগে নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইরান। এ তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম ফার্স নিউজ। দাবি, এর মাধ্যমে সম্প্রতি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে IRGC। একে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম বলছেন বিশ্লেষকরা। শত্রুর ড্রোন কিংবা বিমানের তাপ শনাক্ত করে হামলা চালায় এটি। ইরানের আকাশসীমা থেকে সম্প্রতি এই মার্কিন নজরদারি ড্রোন MQ রিপার ধ্বংস করে ইরানের IRGC। হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে ভূপাতিত হয় সেটি।
দুদিন আগের এ ঘটনায় ইরান আর্শ-এ কামানগির এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছিল বলে জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম ফার্স নিউজ। প্রাচীন কল্পকাহিনীতে বিদেশি আক্রমণকারীদের থেকে পারস্যকে রক্ষা করতেন ধনুর্বিদ আরশ। তার নাম থেকেই এয়ার ডিফেন্সটির এই নামকরণ। ফার্স নিউজের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশেই তৈরি করেছে তেহরান। এই ব্যবস্থায় রয়েছে স্টেলথ প্রযুক্তির বিমান শনাক্তের সক্ষমতা। সমরাস্ত্র বিশ্লেষকরা বলছেন, ইরানের অন্যান্য স্বল্প পাল্লার সারফেস টু এয়ার প্রতিরক্ষা ব্যবস্থার মতোই কাজ করে এই আর্শ-এ কামানগির এয়ার ডিফেন্স সিস্টেম। সম্ভবত এটি একটি পপ আপ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এতে ইলেকট্রো অপটিক্যাল বা তাপ নির্ভর গাইডেন্স প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এ ধরনের এয়ার ডিফেন্স সহজে স্থাপন ও উৎক্ষেপণ করা যায়। সাম্প্রতিক যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি অংশ ধ্বংস করে দিয়েছে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী। এ কারণেই বিশ্লেষকরা বলছেন, অল্প খরচে এসব প্রতিরক্ষা প্রযুক্তি বানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপে রাখতে চাইছে দেশটি। এতে দূর থেকে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে বাধ্য হবে শত্রুপক্ষ। ইরানের এসব সমরাস্ত্র প্রযুক্তি খুব বেশি আধুনিক বা পুরোপুরি সমন্বিত নয়। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে না পারে, তাহলে তাদের প্রতিটি নতুন হামলাই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি করবে। পাশাপাশি হরমুজ প্রণালীতে আরও অস্থিরতা সৃষ্টি হতে পারে। এতে যুক্তরাষ্ট্রে গ্যাসের দামে প্রভাব পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের প্রতিরক্ষা শিল্প বেশ সমৃদ্ধ। গেল বছর ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর আন্তর্জাতিক মানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে তেহরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এবার জাতিসংঘের কালো তালিকাভুক্ত হচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে এই পদক্ষেপ নিচ্ছে আন্তর্জাতিক সংস্থাটি। জাতিসংঘ মহাসচিবের আসন্ন বার্ষিক প্রতিবেদনে গাজায় ইসরায়েলি সেনাদের যৌন নির্যাতনের বহু তথ্য নথিভুক্ত করা হয়েছে। কালো তালিকাভুক্তির ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষোভে ফুঁসছে তেল আবিব। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে তেল আবিব। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুধু হাজার হাজার প্রাণ কেড়ে নেয়নি, রেখে গেছে নির্যাতনের অসংখ্য চিহ্ন। সেই অভিযোগের ভিত্তিতেই সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার দায়ে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তা উপস্থাপনের রীতি রয়েছে। প্রকাশিতব্য ওই প্রতিবেদনে জাতিসংঘ বলছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। জাতিসংঘের প্রতিবেদনের তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। সংস্থাটিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সরাসরি অভিযুক্ত করেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে। এমনকি তিনি মহাসচিব থাকা পর্যন্ত তার কার্যালয়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখবে না তেল আবিব, এমন হুঁশিয়ারি দেন। আমরা এই মহাসচিবের সাথে আর নেই। জাতিসংঘ ইসরায়েল বিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করা এবং যৌন সহিংসতার অভিযোগ আনা সম্পূর্ণই ন্যাক্কারজনক সিদ্ধান্ত। হামাসের সাথে আমাদের এক কাতারে দাঁড় করানো অগ্রহণযোগ্য। গাজা যুদ্ধের পরপরই ইসরায়েল ও জাতিসংঘের দূরত্ব সবচেয়ে তলানিতে পৌঁছেছে। নতুন এই তালিকার সেই উত্তেজনাকে বাড়িয়ে দিল কয়েক গুণ। এর আগে গাজায় ইসরায়েলের কঠোর সামরিক অভিযানের নিন্দা জানানোয় মহাসচিব সহ জাতিসংঘের অন্যান্য কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 2024 সালে অ্যান্তনিও গুতেরেসকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছিল তেল আবিব। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ধাপে ধাপে পুরো গাজা দখলের দিকে এগুচ্ছে ইসরায়েল। বর্তমান লক্ষ্য উপত্যকার 70% এলাকার নিয়ন্ত্রণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই জানিয়েছেন উদ্ধত পরিকল্পনার কথা। এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সেনাদের নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অব পিস নিয়েও উঠেছে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইয়েলো লাইন নামে নির্ধারিত সীমান্তে ফিরে যাওয়ার কথা ছিল ইসরায়েলি বাহিনীর। তেল আবিবের সামরিক মানচিত্র অনুযায়ী ওই ইয়েলো লাইনের আওতায় গাজার প্রায় 53% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। বাকি অংশ শাসনের কথা ছিল হামাসের। তবে সেই চুক্তি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ বা হামাসের নিরস্ত্রীকরণ কোনোটি নিশ্চিত করতে পারেনি। এখনও চলছে নিয়মিত আগ্রাসন, একই সাথে চলছে দখলদারিত্ব বৃদ্ধির নীল নকশা।
রাগঢাক না রেখেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বললেন, ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে গাজার 60% বেশি এলাকা দখলে নিয়েছে। ধাপে ধাপে নিয়ন্ত্রণে নেওয়া হবে পুরো উপত্যকা। আপাতত লক্ষ্য 70% এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠা। বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, হামাসকে চাপে রাখতে তাদের এই পরিকল্পনা। এই মুহূর্তে হামাসকে খুবই চাপে রেখেছি। এখন গাজার 60% এলাকা আমাদের নিয়ন্ত্রণে, আগে ছিল 50%। আমার নির্দেশ হলো ধাপে ধাপে এগোনো। আগে 70% পৌঁছাই, সেখান থেকে আবার শুরু করা যাক। আমরা সব দিক থেকে তাদের উপর চাপ বাড়াচ্ছি। এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অব পিসও, যা হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পর গঠনের কথা। ওয়াশিংটন বৈঠকের 3 মাস পেরিয়ে গেলেও গাজায় এখনও পৌঁছায়নি ঘোষিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী। উল্টো ইয়েলো লাইনে ইসরায়েলের সীমিত সামরিক উপস্থিতির প্রতিশ্রুতি এখন পরিণত হয়েছে পূর্ণ দখলদারিত্বের অভিযানে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এবার ড্রোন আঘাত হেনেছে ইউক্রেনের প্রতিবেশী রোমানিয়ায়। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় গালাতি শহরে হয়েছে এই ঘটনা। 10 তলা একটি আবাসিক ভবনে আঘাত করেছে ড্রোনটি। বিস্ফোরণের পর আগুন ধরে যায় বাড়িটিতে। আহত হয় 2 জন। নিরাপদে বের করে নেওয়া হয় প্রায় 70 জন বাসিন্দাকে। জরুরি বিভাগের কয়েক ঘন্টার চেষ্টার নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ড্রোনটি কোথা থেকে বা কিভাবে সেখানে পৌঁছেছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইউক্রেন সীমান্তের কাছেই অবস্থান রোমানিয়ার ওই শহরটির, তাই যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। সুইডেনের কাছ থেকে 20টি চতুর্থ প্রজন্মের গ্রিপেন ফাইটার জেট ক্রয় করেছে ইউক্রেন। এই তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুইডেনের আয়োজিত সম্মেলনে উপস্থিত হয়ে জানিয়েছেন, আগামী বছর ইউক্রেনকে পুরানো মডেলের আরও 16টি জেট অনুদান হিসেবে দেবে সুইডেন। আগামী 10 মাসে স্টকহোমের কাছে থেকে 150 কোটি মাল্টিরোল গ্রিপেন জেট কেনার কথা নিশ্চিত করেছে কিয়েভ। বিমান ক্রয়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তার অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ। ইউর ইস্যুকৃত 90 বিলিয়ন ইউরোর ঋণ প্যাকেজ থেকে বরাদ্দ করেছে 2.5 বিলিয়ন ইউরো। আমরা কৃতজ্ঞ। শুধু বিমানই নয়, অস্ত্র সহ জেটও পাচ্ছি। এই গ্রিপেন জেটগুলো বিশেষ কিছু অস্ত্রে সজ্জিত, বিশেষ করে 200 কিলোমিটার রেঞ্জের মেটিওর মিসাইল। আশা করি এগুলো ব্যবহার করে আমরা রুশ বিমানগুলোকে হটাতে পারবো। তারা তাদের গাইডেড এরিয়াল বোমা ব্যবহারের সুযোগ পাবে না। প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তান। বৃহস্পতিবার প্রায় $16.5 বিলিয়ন এই চুক্তি স্বাক্ষর করে দুদেশ, যার একটি বড় অংশ পরিশোধিত হবে মস্কোর একটি প্রধান রফতানি ঋণের মাধ্যমে। গেল 2 দশক ধরে পারমাণবিক শক্তির সম্ভাবনা নিয়ে কাজাখস্তানের সাথে আলোচনা করে আসছিল রাশিয়া। কাজাখস্তানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, চীন, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের মূল দায়িত্ব পেয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। এই সফরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের রূপরেখা এবং রাশিয়ার রাষ্ট্রীয় রপ্তানি ঋণের মাধ্যমে এই প্রকল্পে অর্থায়নের বিষয়টি নিশ্চিত হয়েছে। প্ল্যান্টটি চালু হলে তা কাজাখস্তানের অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলবে। সাধারণ পরিবার থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান সব ক্ষেত্রে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ কমাতে সাহায্য করবে। কেবল একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, এর মাধ্যমে সামগ্রিকভাবে একটি নতুন শিল্প খাত তৈরি হতে যাচ্ছে কাজাখস্তানে। ইরানের সাথে শান্তি চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র, কিন্তু এখনও তা হয়নি, এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদি ধরে নেই যে একটি চূড়ান্ত সমঝোতায় সক্ষম হব, তাহলে বলা যায় আমরা হরমুজ প্রণালী আবারও খুলে দিচ্ছি। এরই মধ্যে তাদের সামরিক শক্তিকে ধ্বংস করেছি। আমরা এমন অবস্থানে আছি যেখানে আমরা তাদের পারমাণবিক কর্মসূচিকে শুধু এই প্রেসিডেন্টের আমলেই নয়, দীর্ঘমেয়াদেও পিছিয়ে দিতে পারি। এখনও সেখানে পৌঁছায়নি, কিন্তু খুব কাছাকাছি আছি। বাংলাদেশে ব্যাপক ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এখনও সরগরম আন্তর্জাতিক গণমাধ্যম। বিশাল আকার এই প্রাণীটির প্রতি মুহূর্তের গতিবিধির খবর প্রকাশ করছে রয়টার্স, এপি, আল জাজিরা, সিএনএন এর মতো মূলধারার গণমাধ্যমগুলো। এমনকি ইসরায়েল, তুরস্ক, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলোর রাষ্ট্রীয় গণমাধ্যমে উঠে এসেছে মহিষ ট্রাম্পের খবর। মহিষটির সাথে অদ্ভুত মিল থাকায় মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ঠাট্টাও করছে বহু দেশ।
গায়ের উপর নীল সোনালী নকশা, ধীর পায়ে হেঁটে যাবার সময় পেছনে ছোড়া হচ্ছে বাহারি বর্ণের ফ্লেয়ার গান। পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়েও আন্তর্জাতিক মহল দাপিয়ে বেড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প। রাজকীয় চালচলন ও তিরিক্ষে মেজাজের কারণে ভোজন রসিক আলবিনো এই মহিষটির নাম রাখা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের নামে। চেহারা চালচলনেও তার অদ্ভুত মিল প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। অবিশ্বাস্য এই সাদৃশ্যের কারণে পুরো বিশ্বে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় কুরবানির উদ্দেশ্যে হাটে আনা প্রায় 700 কেজি ওজনের এই মহিষটি। ব্যাপক পরিচিতি পাওয়া মহিষটির প্রতি মুহূর্তের গতিবিধি নিয়ে সরগরম প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যম। ঈদের দ্বিতীয় দিনেও এর খবর প্রকাশ করেছে গার্ডিয়ান, রয়টার্সের মতো যুক্তরাজ্য ভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যম। মূল পাতার শিরোনাম হিসেবে জায়গা পেয়েছে আল জাজিরা, CNN, টাইমস অফ ইন্ডিয়ার মতো গণমাধ্যমেও। বাফেলো ডন শিরোনামে মহিষটির খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। এমনকি মহিষ ট্রাম্পের খবর ছেপেছে জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রীয় গণমাধ্যম ডয়েচে ভেলে, ফ্রান্স 24, তুরস্কের আনাদালু এজেন্সির মতো শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও। মহিষটির সাথে সাদৃশ্য থাকার দায়ে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ঠাট্টা করতেও ছাড়েনি বহু দেশ ও সংবাদ মাধ্যম। ট্রাম্পের সাথে মিল রেখে নাম রাখায় মন খারাপ করেছে মহিষটি। এমন রসিকতাও করেছে ইরান। ভাইরাল হবার সুবাদে শেষ মুহূর্তে কুরবানির হাত থেকে বেঁচে গিয়ে বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় ঠাঁই হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।